ছাত্র রাজনীতি বন্ধ নয়, কাঠামোতে সংস্কার চান শিক্ষার্থীরা। সবাইকে সহনশীল হওয়ার তাগিদ সাবেক ছাত্র নেতাদের। তারা তাদের প্রতিনিধি চুজ করবে যে কারা তাদের হয়ে কথা বলবে, তাদের কাছে তারা যেতে পারবে। সেটা প্রথমত গণতন্ত্রের জন্য এটা খুবই জরুরি। সবথেকে বেটার হচ্ছে এখানকার যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো ফাংশন করছে তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট থাকা। রোববার শপথ নেবেন নতুন নির্বাচন কমিশনাররা। ইসির কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা বিএনপির, কথা কম বলে কাজ বেশির আহ্বান। তৃতীয় বিভাগ ক্রিকেটে মারামারির ঘটনায় 1 বছরের জন্য নিষিদ্ধ 8 ক্রিকেটার সহ এক কর্মকর্তা। একই লিগে ম্যাচ ফিক্সিং এর অভিযোগে তদন্ত কমিটি গঠন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শিক্ষাঙ্গনের রাজনীতি বন্ধের পক্ষে নন শিক্ষার্থীরা। চলমান কাঠামোর সংস্কার চান তারা, যেখানে রাজনৈতিক দলের এজেন্ডা না, গুরুত্ব পাবে শিক্ষার্থীদের চাহিদা। সকালে শিক্ষাঙ্গনে গণতন্ত্রের চর্চা নিয়ে আয়োজিত বৈঠকে এমন পরামর্শ উঠে আসে। ডাকসু নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা। অন্যদিকে সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদদের পরামর্শ, সহনশীল হতে হবে শিক্ষক শিক্ষার্থী সবাইকে। সবার আগে দরকার জাতীয় রাজনীতি ঠিক করা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টিভির যৌথ শিক্ষাঙ্গনে গণতন্ত্রের চর্চা নিয়ে গোলটেবিল বৈঠক। যৌথভাবে এর আয়োজক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও যমুনা টেলিভিশন, সহযোগিতায় USAID। শুক্রবার সকালের এই আয়োজনে অংশ নেন শিক্ষার্থী, সাবেক ও বর্তমান ছাত্রনেতা, শিক্ষক ও সাংবাদিকরা। অনেক বিষয় আমরা শুরুতেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মতামত জানতে চান বৈঠকের সঞ্চালক, যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকল। ছাত্রনেতারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তন হলেও অনেক প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির চর্চা আগের মতোই আছে। যখন শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি চুজ করার জন্য তারা ভোট দিতে পারবে, তারা তাদের প্রতিনিধি চুজ করবে যে কারা তাদের হয়ে কথা বলবে, তাদের কাছে তারা যেতে পারবে। সেটা প্রথমত গণতন্ত্রের জন্য এটা খুবই জরুরি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা ছাত্র রাজনীতি রাখা, যে কোনো কিছুর মধ্যেই যদি আমি দেখতে চাই যে কোন জিনিসটা সাস্টেইন করবে, সেক্ষেত্রে সবথেকে বেটার হচ্ছে এখানকার যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো ফাংশন করছে তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট থাকা। ছাত্র রাজনীতি মানে জোরপূর্বক কাউকে প্রোগ্রামে নিয়ে যাওয়া, ছাত্র রাজনীতি মানে শো ডাউনের পলিটিক্স, ছাত্র রাজনীতি মানে ফাও খাওয়া, ছাত্র রাজনীতি মানে চাঁদাবাজি টেন্ডারবাজি করা। কিন্তু 24-এর অভ্যুত্থান পরবর্তী আমরা বলছি আমরা ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চাই। ঠিক আছে, আমাদের সরকার পতিত হয়েছে, আমাদের ছাত্রলীগ হল থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু সিস্টেমটা তো আগের সিস্টেমই আছে। আপনার যে ইউনিভার্সিটির যে সিস্টেম, ফ্যাকাল্টিগুলো যেভাবে চলে, ডিপার্টমেন্টগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই। যারা হচ্ছে স্পেসিফিক কোনো একটা দলের সাথে যুক্ত ছিল তারাই আসলে সব প্রায়োরিটি পাচ্ছে, কিংবা তারাই সব কিছু দখল করে নিচ্ছে। সো সাধারণ শিক্ষার্থীদের মনে একটা ভয়ের জায়গা সৃষ্টি হয়েছে যে আলটিমেটলি আমি যে বাক স্বাধীনতাটা এখন পেলাম এটা আসলে সাস্টেইন করবে কিনা। আলোচনায় শিক্ষকরা বলেন, রাজনৈতিক দলের উপর শিক্ষার্থীদের আস্থা নেই। অন্যদিকে ছাত্রছাত্রীদের ক্ষমতার মোহ পরিত্যাগের পরামর্শ সাংবাদিকদের। মূল দলগুলোতে যে ইন্টারনাল ডেমোক্রেসির একটা সমস্যা আছে, সেদিকেও হয়তো তাকানোটা দরকার। কেন এই ছাত্র সংগঠনগুলো মূল দলের বি টিম হিসেবে উপস্থিত হয়? ক্ষমতার টান বা পাওয়ারের যে প্রভাব, এটা চুম্বকের টানের চেয়ে বেশি, এবং এটা তরুণদেরকে স্বাভাবিকভাবে অনেক বেশি মাত্রায় আকৃষ্ট করে। তারা যখন দেখে যে আমি এটা করলে নেতা আমাকে গুরুত্ব দিচ্ছে, তখন সে সেই পথেই যায়। বৈঠকে আসা সাবেক ছাত্রনেতা, রাজনীতিবিদরা বলেন, এখন ছাত্র রাজনীতি পরিবর্তনের সুযোগ। সবাই সহনশীল না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন। জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, গণতন্ত্র মঞ্চের যে ছাত্র সংগঠনগুলি আছে, তারা অন্যান্য সকল ছাত্র সংগঠন, তাদের সকলের একটা বন্দোবস্তের একটা প্রস্তাব থাকা দরকার যে ছাত্র রাজনীতি থাকবে, তার মাত্রা হচ্ছে এই। জাতীয় রাজনীতি ঠিক না হলে শেষ পর্যন্ত ছাত্র রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বেই না। কিন্তু ছাত্ররা ইন্ডিপেন্ডেন্ট উদ্যোগ নিতে পারবে না, কিংবা তারা কোনো নতুন ইতিহাস তৈরি করতে পারবে না, তা আমি বলছি না। তারা কিছু কিছু বিষয়ে ঐক্যমত আসতে পারে,
যে হলের খাবার কেমন হবে, হলের সিট ডিস্ট্রিবিউশন কেমন হবে। টিচার সিলেকশন আমি মনে করি ছাত্রদের এখানে নাক গলানোর কোনো বিষয় না, কখনোই না, বরং সেটা দুর্নীতিকে প্রমোট করবে। সে ডিগ্রি অর্জন করতে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শিক্ষার্থীদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ বাকি 4 নির্বাচন কমিশনার শপথ নেবেন রবিবার। দুপুরে সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর 1:30টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সিইসি ছাড়াও নতুন কমিশনে আছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান আল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণ অভ্যুত্থানের পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করে হাবিবুল আওয়াল কমিশন। 2.5 মাসের মাথায় 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন নির্বাচন কমিশনারদের কথা কম বলে বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, আস্থা রাখতে চান নতুন কমিশনের উপর। জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সাথে ছিলেন সংগঠনের নেতাকর্মীরা। পরে মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। দেশবাসী নাসির কমিশনের কাছে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। এ সময় রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা রূপরেখাকে সংস্কারের মূল ভিত্তি হিসেবেও আখ্যা দেন তিনি। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই। একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। দেশ থেকে ফ্যাসিবাদীদের বিদায় হলেও ফ্যাসিবাদের অনুষঙ্গগুলো রয়ে গেছে, এ মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, যার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আদিলুর রহমান খান। উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ শেষ হলেও সংগ্রাম শেষ হয়নি, তাদের মূল উৎপাটনে সবাইকে আরও সজাগ থাকতে হবে। বলেন, সংস্কারের জন্য 11টি কমিশন করা হয়েছে। এসব কমিশনের সঙ্গে তরুণ শিক্ষার্থীদের কিভাবে সম্পৃক্ত করা যায় তা চিন্তা করতে হবে। অ্যাকশন এইড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠানে রাতিকুল ইসলাম। অন্যদিকে যাত্রাবাড়ি থানার একই মামলায় 2 দিনের রিমান্ডে ছিল সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিন ও র‍্যাব 2 এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকি। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আজও রাজধানীতে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকরা। জুরাইনে 3 ঘন্টার রেললাইন অবরোধ করে তারা। দফায় দফায় পুলিশের সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বেলা 1:45টার দিকে 2 শতাধিক ব্যাটারি রিকশা চালক জুরাইন রেল ক্রসিং অবরোধ করে বিক্ষোভ করে। এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়, বন্ধ হয় রেল চলাচল। বেলা 1টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করলেও তাতে সায় দেয়নি তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। স্বাভাবিক হয় রেল চলাচল। তারা আমাদের পুলিশ এর উপর চড়া হয় এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরবর্তীতে আমি সংবাদ পেয়ে এসে আমাদের কিছু ফোর্স নিয়ে এসে আমরা এখানে তাদেরকে স্বল্প বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে। অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত সংঘবদ্ধ চক্রের খোঁজ পেয়েছে চট্টগ্রাম পুলিশ। AK-47 রাইফেলের চালান ডেলিভারির ঠিক একদিন আগে হাতে নাতে ধরা পড়েছে এই চক্রের 3 জন। দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। এরা চাকরির আড়ালে অস্ত্র বিক্রি করেন। ক্রেতাদের বেশিরভাগই পার্বত্য অঞ্চলের। এদের একজন ওয়েল গ্রুপে, একজন কেডিএস গ্রুপে চাকরি করেন, অন্যজন ট্রাক চালক। তবে পুলিশের দাবি, পেশার আড়ালে এরা মূলত অস্ত্র ব্যবসায়ী। কেউ অস্ত্রের অর্ডার দিলে চাহিদা অনুযায়ী ভারত থেকে চোরাই পথে এনে দেন। অত্যাধুনিক মডেলের অস্ত্রের চাহিদা বেশি বলে স্বীকার করেন 3 জনই। 6 লাখ টাকায় AK-47 রাইফেল ডেলিভারি দেওয়ার কথা ছিল শনিবার। তার একদিন আগেই ধরা পড়লেন পুলিশের হাতে। আমরা ব্যবসা করিনি, এটা মূলত আমরা ওই একজনের মাধ্যমে আনাইছিলাম এটা। তারপর
এই দেশের জন্য আনাইছি। কত দিয়ে দিচ্ছেন এটা? ওটা 2 লাখ। 2 লাখ দিয়ে। আর AK-47 আনলে ওটা কত দিয়ে দিতেন? ওটা 6 লাখ বলছি। শুক্রবার ভোররাতে চট্টগ্রামের সিএনবি টেকবাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও 7 রাউন্ড গুলিসহ গ্রেফতার এই 3 জনের বাড়ি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে। তাদের অস্ত্র বেচাকেনাও মূলত পার্বত্য অঞ্চল কেন্দ্রিক। পুলিশের দাবি, চোরাই পথে আনা অস্ত্র ব্যবসায় জড়িত সংঘবদ্ধ চক্র। 3 জনের কাছ থেকেই মিলেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। অস্ত্রের রুট, ক্রেতা কারা, এ পর্যন্ত কী পরিমাণ অস্ত্র এনেছে, এসব বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ। বান্দরবান সহ বিভিন্ন এলাকা থেকে বিদেশি অস্ত্র সংগ্রহ করে তারা চট্টগ্রাম মহানগর সহ বিভিন্ন এলাকায় এই অস্ত্রগুলো সাপ্লাই দিয়ে থাকে। আগামীকালকেও তাদের কাছে একটি আধুনিক বিদেশি অস্ত্র আসার কথা ছিল। পুলিশ সেটিও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাবে এবং তাদেরকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদে যদি কোনো তথ্য পাওয়া যায় পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। মিদক মার্মা, উইলাঞ্চো মার্মা এবং মুচিং মার্মা নামে এই 3 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে চাঁদগাঁও থানায় মামলা করেছে পুলিশ। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত সংঘবদ্ধ চক্রের খোঁজ পেয়েছে চট্টগ্রাম পুলিশ। দুঃখিত, 2026 সাল থেকে এলডিসি থেকে উত্তরণের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তা বাস্তবমুখী নয়। এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ভবিষ্যতে রাজনীতিতে আসতে ইচ্ছুকদের পতিত সরকারের অবস্থা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। সানেমের নির্বাহী পরিচালক বলেছেন, দুর্ভাগ্য হলেও সত্যি জটিল প্রক্রিয়ার কারণে দ্রুত হয় না বিচার কাজ। যিনি রাজনীতি করেন তিনিই ব্যবসা করেন, যিনি ব্যবসা করেন তিনি। অনুষ্ঠিত হলো আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ছায়া সংসদ। বিতর্ক অনুষ্ঠানে সরকারি পক্ষে ছিল ইডেন মহিলা কলেজ আর বিপক্ষে তিতুমির কলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। বাজার থেকে অর্থনীতি সম্পূর্ণ ব্যবসায়ীদের দখলে হয়। প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি একদিকে যেমন ঋণাত্মক হচ্ছে, অন্যদিকে তেমন ধনাত্মক হচ্ছে। বিতর্ক অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, পতিত সরকারের আমলে আর্থিক খাতে যে ক্ষত তৈরি হয়েছে তা কল্পনাতীত। তিনি আরও বলেন, দেশের আর্থিক খাত ধ্বংসের মূল কারিগর নাফিস সারাফাত। যারা গোয়েন্দা সংস্থাকে ব্যবহারের মাধ্যমে অপকর্ম করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি। ব্যবসায়ীদের যে ক্ষুদ্র অংশ আজকে এই অসৎ কাজের সাথে যুক্ত বলা হচ্ছে, সেই ক্ষুদ্র অংশরাই কিন্তু রাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের দুর্নীতি, অন্যায়, অর্থ পাচার, টাকা রোড, তীর খেলাপি, ব্যাংক খেলাপি এসব করে থাকেন। তাই এই ক্ষুদ্র অংশকে কিন্তু প্রতিহত করবার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এ সময় সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, ব্যাংকগুলোর সংকট দূরীকরণে নির্দিষ্ট রোডম্যাপ জরুরি। পরামর্শ, পুরো ব্যাংকিং সেক্টরের নজরদারির দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের হাতে দিতে হবে। এই প্রভাবশালী যারা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যারা নেতারা, তারা বসে ব্যাংকিং সেক্টরে সুদের হার অথবা বিভিন্ন পলিসিসগুলো কি হবে সেগুলো তারা কোনো হোটেলে বসে ঠিক করে তারা বাংলাদেশ ব্যাংকে জানিয়ে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেগুলো কোনো রকম বিচার বিবেচনা ছাড়াই সেগুলো তারা, আগের গভর্নরদের কথা বলছি, তারা সেগুলো তারা বাস্তবায়ন করেছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের নীতিগত দুর্বলতা আছে যেটা তিনি আরও বলেন, সব সরকারের আমলে সুবিধা ভোগ করেছে সালমান এফ রহমানের মতো খেলোয়াড়রা। মুখোশ পাল্টানো ব্যক্তিদের চিহ্নিত করার পর শাস্তির আওতায় আনার দাবি জানান সানেমের নির্বাহী পরিচালক। তাগিদ দেন বিদ্যুৎ খাতের সব চুক্তি পুনর্মূল্যায়নের। যেসব জায়গায় চুক্তির যেসব জায়গায় অন্যায্য শর্ত আছে এবং যেই শর্তগুলো আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সংগতিপূর্ণ নয়, সেই শর্তগুলোর ব্যাপারে কিন্তু আমি মনে করি অবশ্যই জোরালো বক্তব্য রাখতে হবে। চলতি মাসে শ্বেতপত্র রিপোর্ট চূড়ান্ত হবে জানান সানেমের নির্বাহী পরিচালক। বিতর্ক প্রতিযোগিতায় তিতুমিরকে হারিয়ে বিজয়ী হন ইডেন মহিলা কলেজ। গৃহীত হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।